স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছে ইশরাত জাহান। আগামীকাল থেকে সীমিত পরিসরে অস্থায়ী পাশে সচিবালয়ে যেতে পারবেন গণমাধ্যম কর্মীরা, জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। বৃহস্পতিবার মধ্যরাতে আগুন লাগার পর রবিবার খুলেছে সচিবালয়। তবে ক্ষতিগ্রস্ত স্থানীয় মন্ত্রণালয়ের কাজ চলছে সিটি কর্পোরেশনে। নিরাপত্তাজনিত কারণে অ্যাম্বুলেন্স ছাড়া কোনো গাড়িকেই সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। রবিবার সকাল থেকে বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা ডিজিটাল পাস দেখে নিজ নিজ কর্মস্থলে যান। এদিকে বেশিরভাগ গাড়ির ভেতরে প্রবেশ করতে না পারায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয় সচিবালয়ের সামনে। এছাড়া সকাল থেকে ক্রাইম সিনের লোকজন আগুন লাগা ভবনটিতে কাজ করেছেন। দুপুরে সচিবালয়ের গেটে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জানান, সচিবালয়ে প্রবেশে সাংবাদিকদের আগে সব পাস বাতিল করা হয়েছে। সোমবার থেকে স্বল্প সংখ্যক অস্থায়ী পাস দেয়া হবে। 3000 প্লাস কিন্তু সবাই সাংবাদিক নন এবং নাম সর্বস্ব বিভিন্ন পত্রিকার নাম ব্যবহার করে অ্যাক্রিডিটেশন কার্ড দিয়ে একটা এখানে সচিবালয়ে প্রবেশের ব্যবস্থা করা হয়েছে। ফলে সেটি আমাদের পুনর্মূল্যায়ন এবং পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন। তো সেই জন্য আমাদের কিছুটা সময় লাগবে। আমরা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সাংবাদিকদের আবেদনের ভিত্তিতে নীতিমালা অনুযায়ী নতুন করে আবার স্থায়ী পাসের ব্যবস্থাটি করব এবং সেই সময় পর্যন্ত একটা সীমিত সংখ্যা একটা অস্থায়ী পাস আগামীকাল থেকে দেওয়া হবে। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র আগামীর বাংলাদেশের রূপরেখা বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, নাৎসি বাহিনী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা ও মুজিববাদী ৭২ সংবিধানকে কবর দেওয়া হবে। ৩১ ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। শনিবার রাতে এ ঘোষণা দেওয়ার পর এ নিয়ে রবিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হয়। এ সময় জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক সার্জিস আলম বলেন, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র হবে আগামী বাংলাদেশের রূপরেখা। বিপ্লবের ঘোষণাপত্র আরও আগেই দেওয়ার প্রয়োজন থাকলেও রাষ্ট্রকে এগিয়ে নিতে বিভিন্ন সেক্টর থেকে সহযোগিতা পাওয়া যায়নি বলেও অভিযোগ তার। এই ঘোষণাটি আমাদের সামগ্রিকভাবে পুরো বাংলাদেশের একটি লিখিত দলিল হিসেবে থাকবে, যেই দলিল আমাদের নতুন করে যে শব্দগুলো সেই শব্দগুলোকে ধারণ করবে। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, ঘোষণাপত্রের মাধ্যমে নাৎসি বাহিনী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা ও মুজিববাদী ৭২ সংবিধানকে কবর দেওয়া হবে। জুলাই অভ্যুত্থান, যে গণ অভ্যুত্থানটি হয়েছে, এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষ ৭২-এর মুজিববাদী সংবিধানের বিপরীত অবস্থান নিয়েছে। এই যে মানুষ ৭২-এর মুজিববাদী সংবিধানের বিপরীত অবস্থান নিয়েছে, এটির একটি লিগ্যাল ডকুমেন্টেশন থাকা উচিত। এ সময় জানানো হয়, আগামী ৩১ ডিসেম্বর বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ঘোষণা করা হবে প্রোক্লেমেশন অব জুলাই রেভলিউশন। ঘোষণাপত্র আমাদের ইখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ, ঢাকা। জুলাই আগস্টের আন্দোলনের বিজয় কারো একার নয়। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে শহীদ হয়েছেন। আজ দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফাতিহা পাঠ, পুষ্পার্ঘ্য অর্পণ শেষে একথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রিজভী বলেন, ১৬ বছরের আন্দোলনে বিএনপি নেতাদের গুম করা হয়েছে, অথচ অন্তর্বর্তী সরকার তাদের খোঁজ নেয়নি। একটি রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে তিনি বলেন, ৫ই আগস্টের পরে সেই দলটি ইসলামী ব্যাংক দখল করেছে, টেন্ডারবাজিতে জড়িয়েছে। দেশের মানুষ তাদের ৭১-এর ইতিহাস ভুলে যায়নি। এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, একটি দল ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন করতে চায়। ভারতের পাশাপাশি দেশের ভেতরেই কেউ কেউ খোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচন দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনারও তাগিদ দেন বিএনপির এই নেতা। নানাভাবেই শুধু কয়েকজনের কৃতিত্বের কথা বলেন, কিন্তু তারা কি শহীদ শ্রমিক ভাই রিক্সা চালকদের বাসায় গিয়েছিলেন? আজকে তো সমস্ত গণতন্ত্র বনা শক্তি এক জায়গায় থাকার কথা ছিল, অথচ এই শক্তিকে ফাটল ধরিয়ে দুই একটি রাজনৈতিক দল যেভাবে তারা নিজেদের ফায়দা তোলার চেষ্টা করছেন, এদেশের মানুষ সব জানে। চাকরিতে পুনর্বহাল ও বিচার ব্যবস্থা সংস্কার সহ ৩ দফা দাবিতে ঢাকা সেনানিবাসে জাহাঙ্গীর গেটের সামনে অবস্থান নেন আওয়ামী লীগ সরকারের সময়ে চাকরিচ্যুত ও বাধ্যতামূলক অবসরে যাওয়া সশস্ত্র বাহিনীর সদস্যরা। এতে আশপাশের এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজট।
5 কর্মদিবসের মধ্যে 3 দফা দাবি মেনে নেওয়ার আশ্বাসে অবরোধ প্রত্যাহার করেন অবস্থানকারীরা। অন্যদিকে ভাতা বাড়ানোর দাবিতে শাহবাগ মোড় আবারও অবরোধ করেন ট্রেনি চিকিৎসকরা। সেখানেও তীব্র যানজটের সৃষ্টি হয়। চাকরিচ্যুত সশস্ত্র বাহিনী সদস্য সোহান মণ্ডল 2021 সালের সেপ্টেম্বরে ব্যক্তিগত আক্রোশে চাকরি হারান। 4 মাসের সন্তানকে নিয়ে রাজধানীর জাহাঙ্গীর গেটে চাকরি ফেরত পেতে বিক্ষোভে অংশ নেন। বর্ণনা করেন চাকরি হারানোর ঘটনা। আমি সেনাবাহিনীতে ছিলাম, জোরপূর্বক আমার কাছ থেকে স্টেটমেন্ট নিয়ে আমাকে চাকরিচ্যুত করা হয়েছে। আমি কারোর সঙ্গে যোগাযোগও করতে পারি নাই, পরিবারের সঙ্গেও যোগাযোগ করতে পারি নাই। 11 দিন সাজা ছাড়াই কোয়ার্টার গার্ড সেলে ছিলাম। 11 দিন পরে আমি বের হয়ে দেখি আমার কোর্ট মার্শাল। কয়েক ঘণ্টা পর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আন্দোলনকারীদের 6 সদস্যের একটি প্রতিনিধি দলের বৈঠক হয়। 5 কর্মদিবসের মধ্যে দাবি দেওয়া মেনে নেওয়ার আশ্বাস পেলে সড়ক ছাড়েন তারা। এ সময় 3 দফা দাবিগুলো গণমাধ্যমে তুলে ধরেন। অথরিটি যে 5 দিনের সময় বেঁধে দিয়েছেন, আমরা ধৈর্য ধরে এই 5 দিনের মধ্যে তাদের সিস্টেমেটিক সুরাহার জন্য অপেক্ষা করব। চাকরিচ্যুত সময় থেকে অদ্যাবধি সকল প্রকারের বকেয়া বেতন ভাতা এবং সরকারি সকল প্রকার সুযোগ সুবিধা সহ চাকরি পুনর্বহাল করতে হবে। বিগত সকল প্রকার বকেয়া বেতন ভাতা সহ এবং সরকারি সকল প্রকার সুযোগ সুবিধা সহ সম্পূর্ণ পেনশনের আওতাভুক্ত করতে হবে। সেই একতরফা বিচার ব্যবস্থার সংস্করণ করতে হবে। এ আন্দোলনের কারণে জাহাঙ্গীরনগর গেটের সামনের সড়কে সৃষ্টি হয় যানজট। এতে বেশ ভোগান্তিতে পড়েন স্কুল, কলেজ ও অফিসগামী মানুষ। অন্যদিকে সকাল থেকে শাহবাগে সারা দেশ থেকে আসা প্রাইভেট ট্রেনি চিকিৎসকরা অবস্থান নেন। যৌক্তিক সমাধান না আসায় বেলা 11:30টার দিকে পুলিশ ব্যারিকেড ভেঙে সড়কে অবস্থান নেন আন্দোলনকারীরা। তাদের দাবি, সরকারি চিকিৎসকরা নবম গ্রেডে বেতন পেলেও বৈষম্যের শিকার তারা। আমাদের শৈশব, কৈশোর, যৌবন পড়তে পড়তে কেটে গিয়েছে। কেন? যাতে আমরা দেশের শ্রেষ্ঠ নাগরিক হয়ে জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারি। সে মানুষ আজকে আমি রাস্তায় বসে আছি। এই আজকের এই আন্দোলনটা আমাদের শুধু আজকের জন্য না, এই আন্দোলন বিগত 3 বছর থেকে হয়ে আসতেছে। আমাদের দাবি যে 50,000 টাকা বৃদ্ধি করে দেওয়া হোক, ভাতা যে টাকা দেওয়া হচ্ছে সেটা বাড়ানো হোক এবং অবশ্যই যেন নিয়মিত প্রদান করা হয়। আন্দোলনে শাহবাগের সব দিকের রাস্তা যান চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন রাজধানীবাসী। তাদের দাবির সঙ্গে একমত পোষণ করে সংহতি জানায় এবি পার্টি। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা। বাংলাদেশ সহ 14টি দেশ থেকে কর্মী নেয় মালয়েশিয়া। তবে বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশে এমন সিন্ডিকেটের নজির নেই। মালয়েশিয়ায় শ্রমবাজার নিয়ে সিন্ডিকেট গড়ে তুলেছিলেন আমিন নূর ও রুহুল আমিন স্বপন। কর্মী প্রতি সিন্ডিকেটকে ফি দেওয়া লাগত 1,52,000 টাকা। এতে বেড়ে যায় খরচ। সিন্ডিকেট, অনিয়ম ও টাকা পাচারের অভিযোগে গেল 15 বছরে 3 দফা বন্ধ হয়ে যায় মালয়েশিয়ার শ্রমবাজার। মালয়েশিয়া যেতে মাইগ্রাম নামে একটি সফটওয়্যারের মাধ্যমে নাম নিবন্ধন করতে হয় কর্মীদের। আর এটির মালিক বাংলাদেশি বংশোদ্ভূত মালয়েশিয়ার নাগরিক আমিনুল ইসলাম বিন আমিন নূর। বাংলাদেশের অংশ দেখভাল করত সিন্ডিকেটের আরেক হোতা রুহুল আমিন স্বপন। ক্যাথারসিস ইন্টারন্যাশনাল নামে রিক্রুটিং এজেন্সির মালিক তিনি। টাকা পাচারের অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। মালয়েশিয়া কর্মী পাঠাতে সরকার নির্ধারিত প্রতিজন 79,000 টাকা ধরা হলেও সিন্ডিকেটের কারণে এই খরচ দাঁড়ায় প্রায় 5.5 লাখ টাকায়। 2,500 রিক্রুটিং এজেন্সি থাকলেও 61টি এজেন্সির মাধ্যমে মালয়েশিয়া কর্মী পাঠাতো চক্রটি। জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাইরা বলছে, মালয়েশিয়া শ্রমবাজার বন্ধ হওয়ার কারণ সিন্ডিকেট। কোনো দেশের সিন্ডিকেট নাই, শুধুমাত্র বাংলাদেশের সিন্ডিকেট আছে এবং লাইসেন্সের একটা লিমিটেশন আছে। বাংলাদেশের রুহুল আমিন স্বপন সাহেব মালিক আর মালয়েশিয়াতে দাতুশ্রী আমিন মালিক, এই দুইজনেই মূলত সিন্ডিকেটের মাস্টারমাইন্ড। কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে কর্মীরা, এই সেক্টরে যারা কাজ করে তারা, এবং দেশের সুনাম নষ্ট হয়েছে। সেই জন্য সিন্ডিকেটটাকে বন্ধ করতে হবে। সিন্ডিকেট সহ অন্যান্য বিষয়ে সরকারের নজরদারি না থাকায় বেড়ে যায় কর্মী পাঠানোর খরচ। এই প্রতারক চক্রের বিরুদ্ধে আপনি ব্যবস্থা নেওয়া যায়, তাহলে কিন্তু আপনি পরবর্তীতে তারা হয়তো একই সিন্ডিকেট আবার করতে সাহস পাবেন না। আমরা কখনোই দেখি না যে তারা যারা জড়িত তারা বিচারের আওতায় এসেছে। সিন্ডিকেট হলে কি হবে? সিন্ডিকেট হলে যেটা হয়, কর্মীরা প্রতারিত হয়, মানুষ গিয়ে কাজ পায় না, দেশ থেকে হাজার কোটি টাকা পাচার হয়ে যায়। কিন্তু এই সিন্ডিকেট যারা হোতা, তারা দেখা যায় যে শত শত কোটি টাকা, হাজার কোটি টাকা আয় করে। মালয়েশিয়া বাংলাদেশের বড় শ্রমবাজার। গত 1.5 বছরে সৌদি আরবের পর সবচেয়ে বেশি 4.5 লাখের বেশি কর্মী গেছে দেশটিতে। সিন্ডিকেটের নানান অনিয়ম আর অর্থ পাচারের অভিযোগে গেল 15 বছরে 3 দফা বন্ধ হয়ে যায় মালয়েশিয়ার শ্রমবাজার। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, নতুন করে আবার যদি সিন্ডিকেট করা হয় তাহলে আবারও মুখ থুবড়ে পড়তে পারে মালয়েশিয়ার শ্রমবাজারটি। এখন সময়ের দাবি, সিন্ডিকেট মুক্ত করে সবার জন্ম উন্মুক্ত করে দেয়া হোক
এই বাজারটি। মাহমুদুল হাসান নাজিব, ডিবিসি নিউজ, ঢাকা। দেখবেন জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদদের পরিবারের চিত্র নিয়ে বিশেষ রিপোর্ট জুলাই ক্ষত, নিবেদন করেছে এক্সপ্রো গ্রুপ। স্বপ্ন ছিল পড়াশোনার পর সচ্ছল ভবিষ্যৎ গড়ার, হাল ধরবেন পরিবারের। তাই সবজি বিক্রির পাশাপাশি নিজের পড়াশোনাও চালিয়ে যাচ্ছিলেন নরসিংদীর মহিষাসুরা গ্রামের সুমন মিয়া। কিন্তু 20 জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে 34 দিন চিকিৎসাধীন থেকে মৃত্যু হয় তার। সন্তানকে হারিয়ে পাগল প্রায় মা। প্রশাসন জানিয়েছে নিহতদের তালিকা চূড়ান্তের পর পরিবারকে দেয়া হবে সরকারি সহযোগিতা। নরসিংদী সদর উপজেলার মহিষাসুরা ইউনিয়নের বর্ধকান্দি এলাকার প্রান্তিক কৃষক পরিবারের সন্তান সুমন মিয়া টানাপোড়েনের সংসারে বড় ভাইয়ের সাথে কাঁচামালের ব্যবসায় সহযোগিতার পাশাপাশি স্থানীয় মাদ্রাসায় নিজের পড়াশোনাও চালিয়ে যাচ্ছিলেন দাখিল এই শিক্ষার্থী। ইচ্ছে ছিল সুশিক্ষায় শিক্ষিত হয়ে গড়বেন সুন্দর ভবিষ্যৎ। কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনে গত 20 জুলাই মাধবদী থানার সামনে গুলিবিদ্ধ হয়ে 34 দিন চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মৃত্যু হয় তার। সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ মা, দিশেহারা পুরো পরিবার। সবাই ঈদে পরীক্ষা দিচ্ছে, মানে আমার বলা থাকলে না পরীক্ষা দিলে কত বই এবারের বছরে এক বই এবার পরীক্ষা দেব না লেগে লেখাপড়া ফায়া ফায়া করছে আর দোকানদারি করছে। হ্যাঁ অনেক বড় আশা ছিল আর কি, বাড়ি ঘর করার লাগিয়া এলাকার দোকানদারি করতে হয়, কষ্ট করতে হয়। কারণ সে দেশের সাথে জীবন দিয়েছে, এটা তো আর কারো হাত নাই। সে ছাত্র হিসেবে খুবই ভালো ছিল, মানুষ হিসেবে সব খুবই ভালো ছিল। এখানে ভাড়া থাকে ঠিক আছে, কিন্তু এরা আশঙ্কা রইল বাজারে একটা ঘর হইলে আর একটু ভালো হইতো আর কি। এদিকে জেলা প্রশাসক জানিয়েছেন তালিকা প্রণয়ন সংক্রান্ত কমিটি ইতিমধ্যে 22 জনের তালিকা চূড়ান্ত করে মন্ত্রণালয়ে পাঠিয়েছে। সরকারিভাবে কোনো সহায়তা আসলে প্রশাসনের মাধ্যমে যোগাযোগ করে পৌঁছানো হবে। সব যাচাই বাছাই করে আমাদের নরসিংদী জেলা থেকে মোট 22 জনের তালিকা আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। সরকারিভাবে যদি কোনো সহযোগিতা নিশ্চয়ই আসবে, সেই সহযোগিতা আসার পর আমরা পরিবারদের সাথে প্রশাসনের পক্ষ থেকে যোগাযোগ করে তাদেরকে সেই সহযোগিতা প্রদান করা হবে। এমন পরিস্থিতিতে সরকারি বেসরকারি সহায়তার আশায় সুমনের পরিবার। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে নিচ্ছে একটা বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার ডিবিসি সংবাদে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 3rd টার্মিনাল প্রকল্পে 4000 কোটি টাকার দুর্নীতির অভিযোগে পিডি সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। বিকেলে সেগুনবাগিচায় দুদকের কার্যালয়ের প্রেস ব্রিফিংয়ে একথা জানিয়েছেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর 3rd টার্মিনাল প্রকল্প ঢাকা ও অন্যান্যদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও জাল জালিয়াতির মাধ্যমে 7000 কোটি টাকার প্রাক্কলিত প্রকল্পের ব্যয় 22000 কোটি টাকা বৃদ্ধি করা ও অযৌক্তিক কাজ করে 12 কোটি টাকা অপচয় সহ সিন্ডিকেট করে 4000 কোটি টাকা আত্মসাতের অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে ধলেশ্বরী টোল প্লাজায় বেপরোয়া বাসের ধাক্কায় 6 জন নিহতের ঘটনায় বাসের মালিক ডাব্লিউ ব্যাপারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাদারীপুরের শিবচর থেকে তাকে গ্রেপ্তার করে হাইওয়ে পুলিশ। দুপুরে সংবাদ সম্মেলনে জানানো হয়, ত্রুটিপূর্ণ বাসটি দুর্ঘটনার আগের দিন গ্যারেজ থেকে বের করা হয়। রুট পারমিট ছিল মেয়াদ উত্তীর্ণ। এছাড়া চালক নেশাখোর ও তার ড্রাইভিং লাইসেন্স ছিল না বলে মন্তব্য করেন তিনি। এর আগে এই ঘটনায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে বাস চালক নুরুন্নবী সহ 2 জনকে গ্রেপ্তার করে র্যাব ও হাইওয়ে পুলিশ। পরে একজনকে জিজ্ঞাসাবাদ শেষে সম্পৃক্ততা না থাকায় ছেড়ে দেওয়া হয়। হেফাজতে নেওয়া হয় বাস চালক নুরুন্নবীকে। মেরিল পেট্রোলিয়াম জেলির সৌজন্যে এবার জানাবো শীতের গল্প। টানা 5 দিন মৃদু শৈত্যপ্রবাহের পর পঞ্চগড়ে তাপমাত্রা বেড়েছে। রবিবার সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.7 ডিগ্রি সেলসিয়াস। পঞ্চগড়ে হালকা কুয়াশা, কনকনে ঠান্ডা আর হিমেল বাতাস অব্যাহত আছে। বেলা গড়িয়ে বিকেল হতেই শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। সন্ধ্যার পর থেকে হালকা কুয়াশার দেখা মিলেছে। ডায়রিয়া, শ্বাসকষ্ট সহ শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে বয়স্ক ও শিশুরা। শীত বেড়ে যাওয়ার সাথে সাথে দিনাজপুর, সাতক্ষীরা ও গোপালগঞ্জের গরম কাপড়ের দোকানে বেড়েছে ক্রেতা সমাগম। শীত বস্ত্র কিনতে ভিড় করছেন সব শ্রেণী পেশার মানুষ। সাধ্যের মধ্যে পণ্য কিনতে পারায় খুশি তারা। শীতের শুরুতেই বিক্রি ভালো হওয়ায় হাসি ফুটেছে বিক্রেতাদের মুখেও।
সাশ্রয়ী দামের কারণে দিনাজপুরের মানুষের অন্যতম গন্তব্য শহরের বড় মাঠের পুরাতন কাপড়ের মার্কেট। শীতের তীব্রতা বৃদ্ধিতে কাচারিবাজার নামে পরিচিত বাজারটিতে বেড়েছে ক্রেতার ভিড়। সোয়েটার, জ্যাকেট, টুপি ও কম্বল সহ বিভিন্ন ধরনের শীতবস্ত্র মিলছে এখানে। একটু সস্তায় পাওয়া যায় তো, অল্প দামে পাওয়া যায়, তাই জন্য এখানে আসি। আমরা এখানে অল্প টাকাতে অনেক উন্নত মানের কাপড় পাওয়া যায়। শীতের শুরুতেই প্রচুর ক্রেতার আগমনে মৌসুম জুড়ে ভালো ব্যবসার প্রত্যাশায় বিক্রেতারা। শ্রেণী আসে, তবে কিন্তু মধ্যবিত্ত শ্রেণীটাই বেশি। একটু নর্মাল ছিল, এখন শীত পড়ার ইনশাল্লাহ এখন ব্যবসা কিনি ভালো আসে। সাতক্ষীরায় দোকানে দোকানে শীতবস্ত্র কিনতে ভিড় করছে ক্রেতারা। স্বল্পবিত্তরা ছুটছেন পুরাতন কাপড়ের দোকানে, তবে দাম নিয়ে ক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সব শ্রেণীর মানুষই আসে এখানে কেনাকাটা করতে, কারণ দামটা অনেক রিজনেবল। সাতক্ষীরার এই নিক্সন মার্কেট, এখানে শীতের পোশাক খুব অনেক কম দামে পাওয়া যায়। এদিকে শীত বৃদ্ধিতে জমে উঠেছে গোপালগঞ্জ শহরের চৌরঙ্গি এলাকার অস্থায়ী গরম কাপড়ের বাজার। প্রতি শনিবার শতাধিক দোকানি পোস্টার সাজিয়ে বসছেন ভ্যানে। মিলছে সোয়েটার, জ্যাকেট সহ নানা ধরনের শীতের কাপড়। দাম একটু কমে আসে, এই কারণে এই জিনিসগুলো নিয়ে আমরা এই মালগুলো আমাদের চাহিদা অনুযায়ী পাই, সুন্দর। আর যেটা মার্কেটে যেই প্রাইসটা, তার থেকে এই প্রাইসটা অনেক কম। আমরা অনেক চিপ রেটে, একদম চিপ রেটে দেই বিদায় আমাদের কাছ থেকে মানুষ কেনে। সামনের দিনগুলোতে শীতের পোশাক বিক্রি আরও বাড়বে বলে আশা ব্যবসায়ীদের। খালিদ হাসান, ডিবিসি নিউজ ডেস্ক। সমসাময়িক বিষয় নিয়ে রাষ্ট্রীয় অধিভবন যমুনার সামনে সংবাদ সম্মেলনে কথা বলছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার। সরাসরি যাচ্ছি সেখানে। অগ্নিকাণ্ড হয়েছে, তার তদন্ত প্রতিবেদন কি এটা জানার জন্য আমাদেরকে তদন্ত কমিটির প্রধান আজকে জানিয়েছেন যে আগামীকালকে ওনারা প্রাথমিক প্রতিবেদনটি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবে। তদন্ত কাজ এই মুহূর্তে খুব সাকসেসফুলি চলমান আছে। তদন্ত কাজের অংশ হিসেবে ওনারা যাবতীয় প্রয়োজনীয় আলামতগুলো সংগ্রহ করেছেন এবং এর মধ্যে কিছু আলামত দেশে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। ওনারা যদি প্রয়োজন মনে করেন কিছু আলামত দেশের বাইরে পাঠিয়েও পরীক্ষা নিরীক্ষা করা হবে বলে ওনারা আমাদেরকে জানিয়েছেন। আপাতত এই দুটো আপডেট আমার আপনাদের কাছে শেয়ার করা ছিল। আর আপনাদের যদি নিজস্ব কোনো প্রশ্ন থাকে আপনারা কাইন্ডলি করতে পারেন। ধন্যবাদ। ডিবিসি সংবাদে নিচ্ছে আরেকটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার ডিবিসি সংবাদে। ব্যাংক খাতে ব্যর্থতার জন্য একক গোষ্ঠী দায়ী নয়, এক্ষেত্রে সবারই কম বেশি দায় আছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। সকালে রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের গোল্ডেন জুবিলি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। ব্যাংকিং খাত দ্রুত ঘুরে দাঁড়াবে বলে জানান গভর্নর। সেজন্য আমানতকারী এবং বিনিয়োগকারীদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। আর তাহলে আগামীতে ব্যাংকিং খাত গুণগতভাবে আন্তর্জাতিক মানে পৌঁছানোর প্রত্যাশার কথা বলেন গভর্নর। এসএমই খাতের মতো নতুন খাতে অর্থায়নে আর্থিক প্রতিষ্ঠানগুলোর মানসিকতার পরিবর্তন আনতে হবে বলেও মন্তব্য করেন গভর্নর আহসান এইচ মনসুর। টাকা দেওয়া আছে কিন্তু টাকার ব্যবহার হচ্ছে না, এবং এটার একটা মূল কারণ হচ্ছে আমাদের ব্যাংকিং খাতে যারা পরিচালনা করছেন গ্রাসরুট লেভেলে, তারা এই খাত সম্পর্কে জানেন, তারা সেই খাত সম্পর্কে উৎসাহী নন অথবা রিস্ক দিতে রাজি নন। এই জায়গাটায় আমাদেরকে একটু মানসিক পরিবর্তন আনতে হবে। নতুন খাতগুলো যেমন এসএমই সেক্টরে আমাদেরকে আরও বেশি যেতে হবে, গ্রিন ফাইন্যান্সিংয়ে আমাদের যেতে হবে, সাস্টেনেবল ফাইন্যান্সিং ইস্যুটাকে ইগনোর করে ব্যাংকিং খাত আগামীতে চলবে। বিপিএল শুরুর আগের দিন টিকিট না পাওয়ায় সকালে মিরপুরে তৈরি হয় অস্থিরতা। প্রিয় দলের খেলা দেখতে দূর দূরান্ত থেকে আসা ক্রিকেট প্রেমীরা একটা সময় বিক্ষোভও করেন স্টেডিয়ামের গেটের বাইরে। এরপর বেলা 11:15টায় আনুষ্ঠানিকভাবে বিপিএলের টিকিট সংক্রান্ত তথ্য প্রকাশ করে বিসিবি। ভোর থেকেই বিপিএল এর টিকিটের জন্য মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের বাইরে এমন ভিড় ছিল সমর্থকদের। উদ্বোধনী ম্যাচ নিয়ে সমর্থকদের উন্মাদনায় ভাটা পড়ে বিসিবির অব্যবস্থাপনার কারণে। দূর দূরান্ত থেকে আসা ক্রিকেট ভক্তরা টিকিট না পাওয়ায় প্রকাশ করেন হতাশা। এখানে আমাদেরকে টিকিট দেওয়া হচ্ছে না, বলতেছে যে মধুমতি ব্যাংকের এজেন্টে যাইতে টিকিট নিতে, ঠিক আছে? এখন মধুমতি ব্যাংক এটা কোন জায়গায় এটা আমরা জানি না। এখন ভোর 6টা বাজে দাঁড়ায় রইছি, এখন কয়টা বাজে জানি না। এতক্ষণ তো আমরা দাঁড়ায় রইছি, বিসিবি কোনো পদক্ষেপই নিচ্ছে না। অফলাইনেও না আর অনলাইনেও না। অফলাইনে মানুষ এসে দাঁড়ায় রইছে, অনলাইনে না পাইয়া 4টা বাজে এসে দাঁড়ায় রইছে, তারপরও কেউ না। বেলা বাড়লে ভিড় আর অস্থিরতা বাড়ে আরো বেশি।
টিকিট না পেয়ে অনেকে বিক্ষোভও করেছেন। নতুনভাবে সাজানো বিপিএলে মাঠের মূল খেলায় দর্শক ব্যবস্থাপনা নিয়ে বিসিবিকে আরও সচেতন হবার কথাও বলেন কেউ কেউ। আমাদের জানানো হয়েছে যে 9টা বাজে আপনার অফলাইনে টিকিট দেওয়া হবে, মিডিয়ার মধ্যে জানানো হয়েছে, কিন্তু মিডিয়াতে কোনো অফলাইনে কোনো টিকিট নেই। এখন বলতেছে 100% টিকিট নাকি অনলাইনে দিয়েছে। আমার টিকিট 100% দিতে হইব। এসবের মাঝেই বেলা 12টায় টিকিট ক্রয় সংক্রান্ত তথ্য জানায় বিসিবি। অনলাইন আর অফলাইনে টিকিট কাটতে পারবেন দর্শকরা। সরাসরি টিকিট বিক্রি শুরু হচ্ছে রবিবার বিকাল 4টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত সেই সুযোগ থাকবে। এছাড়া বিপিএল এর উদ্বোধনী দিনে সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত সরাসরি টিকিটও কেনা যাবে। মিরপুরে টিকিটের ক্যাটাগরি থাকছে মোট 11টা। 200 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ টিকিট মূল্য 2000 টাকা। সারা মাহবুব, ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।